ফণীভূষণ চক্রবর্তীর শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। 64-65 বছর আগের ঘটনা। শ্রী রাম ঠাকুর তখন বেশ কয়েকদিনের জন্য মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ঢাকুরিয়ার বাসভবনে আছেন। মতিবাবু ত্রিসন্ধান্বিত ব্রাহ্মণ ছিলেন। প্রতিদিনের মতন সেদিনও অতি প্রত্যুষে প্রাতঃসন্ধ্যা করছিলেন। পাশের ঘর থেকে ঠাকুরমশাই ইতিমধ্যেই বার কয়েক ঘুরে গেলেন মতিবাবুর সামনে দিয়ে। সন্ধ্যায় রত মতিবাবুর বুঝতে অসুবিধা হলো না যে ঠাকুরমশাই তাকে কিছু বলবেন। সন্ধ্যা সমাপনান্তে মতিবাবু ঠাকুরমশাইয়ের সামনে দাঁড়াতেই ঠাকুরমশাই বললেন, এক্ষণে বাজারে যাইবেন তো? খুব ভালো দীক্ষা চিতলের পেটি আর 1 কুড়ি বুক লাল বড় কই আনবেন। মতিবাবু নিঃসন্তান এবং নিরামিষ আহার করেন। বাড়িতে তিনি আর সহধর্মিণী ছাড়া দ্বিতীয় কেহ তখন ছিল না। আর ঠাকুরমশাই তো ছিলেন প্রায়ই চির অভুক্ত। সুতরাং এত মাছ তিনি আনবেন কী জন্য? কেই বা খাবে? আর ঢাকুরিয়ার তখনকার দিনের বাজারে এই মাছ তিনি পাবেনই বা কী করে? উত্তরে ঠাকুরমশাই তাকে আশ্বাস দিয়ে বললেন, পাইবেন, আপনি আনেন গিয়া, খাওয়াইয়েরা আসতেছে। দুরু দুরু বক্ষে মতিবাবু রেল স্টেশনের সন্নিকটে ছোট্ট বাজারটিতে ঢুকেছেন আর ভাবছেন, যদি এ মাছ বাজারে না পাওয়া যায় তাহলে তিনি কোথায় ছুটবেন? কখনই বা তিনি তার বউবাজারের দোকানে গিয়ে উপস্থিত হবেন? সকল সংখ্যা মতিবাবুর মন থেকে দূর হয়ে গেল। বড় চিতলের পেটিও তিনি পেলেন বড় বড় বুক লাল করা কই মাছ। বাজার নিয়ে প্রফুল্ল চিত্তে মতিবাবু স্বগৃহে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইও যেখানে বাজার রেখেছিলেন সেখানে এসে দাঁড়ালেন। সানন্দে মতিবাবু ঠাকুরমশাইকে বাজারের কেনা সামগ্রী সকল দেখালেন। উৎফুল্ল হয়ে উঠেছেন ঠাকুরমশাই। মতিবাবুকে বললেন, দেরি হবে না, এখন জলযোগ কইরা আপনি দোকানে যান। আর মতিবাবুর সহধর্মিণীকে এই 2 রকমের আনা মাছ কীভাবে রান্না করতে হবে সেই বিষয়ে বিশদভাবে বলে দিলেন। স্বর্গীয় ডক্টর জেম দাশগুপ্ত মহাশয় তখন অবিভক্ত বঙ্গদেশের কংগ্রেস সভাপতি ছিলেন। মহাত্মা গান্ধীর আহ্বানে ওয়ার্ধা যাত্রার কিছুক্ষণ পূর্বে তিনি সংবাদ পেয়েছিলেন ঠাকুরমশাই অনেক দিন পর কলকাতায় এসেছেন এবং মতিবাবুর বাড়িতে কয়েকদিন থাকবেন। আকুল হয়ে উঠল ডাক্তার দাশগুপ্তের মন, কিন্তু তখন তিনি নিরুপায়। দিন কয়েক বাদে তিনি কলকাতায় ফিরলেন। কংগ্রেস অফিসে জরুরি সভা করে বেলা 12টা নাগাদ তিনি মতিবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ঠাকুরমশাইকে প্রণাম করলেন। কয়েকটি কথার পরে ঠাকুরমশাই তাকে বললেন, আজ আপনি দুপুরে এখানেই স্নানাহার করবেন। ডাক্তার দাশগুপ্ত বিনীতভাবে করজোড়ে জানালেন যে বাড়িতে ওরা খুব চিন্তায় থাকবে। সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বললেন, আপনার ড্রাইভারকে পাঠাইয়া দেন, সে বাড়িতে গিয়া খবর দিয়ে আসুক। ডাক্তারবাবু ছুটে রাস্তায় গেলেন, পেছন পেছন ঠাকুরমশাইও ছুটলেন। ডাক্তারবাবুকে বললেন, ড্রাইভার ফেরার সময় যেন 2 প্যাকেট গোল্ডফ্লেক সিগারেট কিনে আনেন, ওকে দাম দিয়া দেন। ডাক্তারবাবু ধূমপান করতেন না, মতিবাবুও তাই। সুতরাং সিগারেট কার জন্য কেনা? ডাক্তারবাবু ড্রাইভারকে সিগারেট আনার কথা বললেন, কিন্তু বিস্ময়ের ঘোর তার মুখ থেকে মুছে গেল না। ঘরে ফেরার পর ডাক্তার দাশগুপ্ত স্নানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। ইতিমধ্যে ঠাকুর মহাশয় মতিবাবুর সহধর্মিণীর কাছ থেকে চেয়ে আনা 1 খাবলা তেল ডাক্তারবাবুর মাথায় ধীরে ধীরে ঘষছেন। 2 পা পিছিয়ে গেলেন ডাক্তারবাবু। সানুনয়ে বললেন, বাবা, ওটা করবেন না, আপনি হাত ধুয়ে ফেলুন, আমি মাথায় তেল মেখে নিচ্ছি। ডাক্তার দাশগুপ্ত টিউবওয়েলের কাছে গিয়ে দেখলেন যে ঠাকুরমশাই পাম্প করে 1 বালতি জল প্রায় তুলে ফেলেছেন এবং বললেন, আমি পাম্প করি, আপনি ভালো করে স্নান করেন। এবার ডাক্তার দাশগুপ্ত বাধ্য হয়ে ঠাকুরমশাইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বললেন, বাবা, আপনি জল তুলবেন আর আমি স্নান করব, এ কখনোই হতে পারে না। আমি তাহলে আজ আর স্নানই করব না। ঠাকুরমশাই সস্নেহে বললেন, ওতে কোনো দোষ হয় না। তখন ডাক্তার দাশগুপ্ত জানালেন, আপনি ঘরে না বসলে আমি স্নান শুরু করব না। ঠাকুরমশাই ঘরে চলে গেলেন। কিছুক্ষণ বাদে ডাক্তার দাশগুপ্ত স্নান শেষে ওই ঘরে এসে ঢুকলেন। সঙ্গে সঙ্গে ফিরে এলেন মতিবাবু তার দোকান থেকে। ক্ষণ পরে আসলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের ভূতপূর্ব আশুতোষ অধ্যাপক স্বর্গীয় ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয়। প্রভাতচন্দ্র
ঠাকুরমশাইকে প্রণাম করতেই ঠাকুরমশাই মতিবাবুর স্ত্রীকে ডেকে বললেন মাথায় তেল আনতে, আর প্রভাতচন্দ্রকে বললেন আপনি আজ দুপুরবেলা এইখানে 2টা আহার করবেন। প্রভাতচন্দ্র জানালেন সকালবেলা তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, স্নান করেননি, সুতরাং এখন তিনি স্নান করবেন, কিন্তু এখানে খাবেন না, কারণ তিনি জানতেন মতিবাবুর নিরামিষাশী। ঠাকুরকে জানালেন নিরামিষ খেতে তার ভালো লাগে না, এতে পেট ভরে না। মতিবাবুর পাশে দাঁড়িয়ে বললেন আজ আর সেই ভয় নেই, কারণ অতি প্রত্যুষেই ঠাকুরমশাই তাকে দিয়ে একটা বড় চিতল মাছের পেটি আর 1 কড়ি বুক লাল কই আনিয়েছেন। উৎফুল্ল হয়ে উঠলেন প্রভাতচন্দ্র। তিনি জানতেন মতিবাবুর সহধর্মিণী রন্ধনকর্মে অতি সুনিপুণা। উঠে এলেন ঠাকুরমশাই, প্রভাতচন্দ্রকে বললেন চলেন টিউবওয়েলের কাছে, আপনাকে স্নান করাইয়া আনি। ডাক্তার দাশগুপ্ত ঠাকুরমশাইকে প্রতিনিবৃত্ত করে বললেন আপনি বসুন বাবা, আমি প্রভাতবাবুকে স্নান করিয়ে আনছি। ডাক্তারবাবু, প্রভাতচন্দ্র এবং মতিবাবু একসঙ্গে আহারে বসলেন। ঠাকুরমশাই সামনে একটি মোড়ায় বসে ওনাদের আহার করা দেখছিলেন আর বলছিলেন মতিবাবুর সহধর্মিণীকে আরও দেন মা। প্রভাতচন্দ্র মতিবাবুকে একবার বললেন যে আপনি শুধু মাছ কিনেই আনলেন, খেলেন না তো। ডাক্তারদা, আপনি আমি ভরসা। ঠাকুরমহাশয় যে মাছ কিনিয়েছেন আর বৌঠান কষ্ট করে যা রান্না করেছেন তার কিছুমাত্র যেন না পড়ে থাকে। পরম তৃপ্তির সহিত ভোজনের পর প্রভাতচন্দ্র নিজের কোটের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই লুকিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে অনতি দূরে একটা গাছের তলায় গিয়ে সিগারেটের প্যাকেটটা খুললেন। প্যাকেটে একটাও সিগারেট নেই। ছুটতে ছুটতে ডাক্তার দাশগুপ্ত প্রভাতচন্দ্রের সামনে এসে দাঁড়ালেন। ততক্ষণে প্রভাতচন্দ্র খালি প্যাকেটটা মাটিতে ফেলে দিয়েছেন। ডাক্তার দাশগুপ্ত হাত বাড়িয়ে ওই 2টো প্যাকেট সিগারেট তার হাতে দিলেন। প্রভাতচন্দ্র ক্ষণকাল বিস্মিত হয়ে ডাক্তার দাশগুপ্তর মুখের দিকে তাকালেন। তখন দাশগুপ্ত ওই সিগারেট আনার আগেকার কথাটা জানালেন। প্রভাতচন্দ্র অতি ধীরে সিগারেট টানছিলেন, কম্পমান হস্তে, নির্বাক হয়ে। সহসা ডাক্তারবাবু বললেন আপনার পারমিশন নিয়ে একটা কাজ করব ভাই, আপনার পকেটে হাত দিয়ে একটু দেখব আপনার কি পার্স সঙ্গে আছে। প্রভাতচন্দ্র বললেন যে আপনি তো দাদা, বড় ভাই, আপনি আমার কাছে কোনো বিষয়েই অনুমতি চাইবেন না। কিছুক্ষণ পরে হাসতে হাসতে পুনরায় ডাক্তার দাশগুপ্ত প্রভাতচন্দ্রের সামনে উপস্থিত হলেন আর বললেন প্রভাতবাবু, ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, আপনার বাড়িতে ফিরে যাওয়ার পয়সাও নেই পকেটে, 2টি মাত্র তামার পয়সা পড়ে আছে। তখন প্রভাতচন্দ্র বউবাজার অঞ্চলে বাস করতেন। ডাক্তারবাবুকে বললেন সকালবেলা তিনি এক সহকর্মীর সঙ্গে দেখা করার জন্য শিয়ালদা অঞ্চলে গিয়েছিলেন। ফেরার সময় ঠাকুরের জনৈক আশ্রিত তাহাকে জানিয়েছিলেন ঠাকুরমশাই মতিদার বাড়িতে আছেন। খবর পেয়ে তিনি আর বাড়িমুখো না হয়ে সোজা শিয়ালদা স্টেশনে এসে ঢাকুরিয়ার একখানা টিকিট কেটে মতিবাবুর বাড়ি এসে পৌঁছেছেন। পয়সার যে প্রয়োজন পড়বে সেটা তিনি পূর্বে জানতেন না, তাই তিনি ও কথা ভাবেননি। ইতিমধ্যে মতিবাবুও সেখানে এসে উপস্থিত। তিনিও সব শুনলেন এবং সকালের ঘটনার পুনরাবৃত্তি করলেন। ডাক্তার দাশগুপ্ত পুনরায় জানালেন যে ঠাকুর মহাশয় বহুক্ষণ আগেই তাকে বলেছিলেন যে প্রভাতবাবুকে সঙ্গে নিয়ে প্রভাতবাবুর সঙ্গে তার ফিরে যাওয়ার পয়সা নেই, আমি যেন আপনাকে আমার গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। অর্ধদগ্ধ সিগারেটটি ছুঁড়ে ফেলে অর্ধ উন্মাদের মতন জল ভরা চোখে ছুটলেন প্রভাতচন্দ্র। ঠাকুরমশায়ের চরণে লুটিয়ে পড়ে চিৎকার করে বললেন অপাত্রে আমার মতন পাপিষ্টের জন্য এত করুণা কেন? ডাক্তারবাবু ভক্তলোক, তার জন্য চিতল মাছের ব্যবস্থা করেছেন, তা খুবই উপযুক্ত। আমি কই মাছ ভালোবাসি, আমার জন্য আবার কই কেন আনালেন? আমাদের জন্য আপনি তো প্রতিদিনই অনেক কষ্ট ভোগ করেন, কিন্তু আমি কি কখনো আপনাকে স্মরণ করি? কাঁদছিলেন ডাক্তারবাবু, কাঁদছিলেন মতিবাবুও, আর দ্বার প্রান্তে দাঁড়িয়ে কাঁদছিলেন মতিবাবুর সহধর্মিণী। ঠাকুরমশাই স্থির অপলক দৃষ্টিতে চেয়েছিলেন। বললেন আপনারা আমারে কত স্নেহ করেন, ভালোবাসেন, আমারও তো ইচ্ছা করে আপনারা একটু ভালো কইরা খাওয়া দাওয়া করেন আর আমি দেখি। সহসা মতিবাবু সরে গিয়ে দ্বার প্রান্তে দাঁড়ালেন সহধর্মিণীর ডাকে। ফিরে এসে তিনি ডাক্তার দাশগুপ্তকে জানালেন যে তারা যখন গাছের তলায় দাঁড়িয়ে গল্প করছিলেন তখন ঠাকুর মহাশয় তার শয্যার সামনে
তাদের তিনজনের দ্বীপ্রাহরিক বিশ্রামের জন্য আপন হাতে পরিপাটি শয্যা রচনা করে রেখেছেন। তারা কি সেই শয্যার মর্যাদা না দিয়ে শুধু কান্নাকাটি করেই ঠাকুরমশাইকে আরও দুঃখ দিতে চান? আবার সজল হয়ে উঠল তিনজনের চোখ। ওই শয্যার উপর লুটিয়ে পড়লেন তিনজনেই। তারা কাঁদছেন, বিছানায় মুখ ঘষছেন আর বলছেন, এত করুণা তোমার! আমরা যে সম্পূর্ণ অযোগ্য, আমরা যে সম্পূর্ণ অপাত্র। দ্বারপ্রান্ত থেকে মতিবাবুর সহধর্মিণী বিপুল আনন্দে দেখছেন ঠাকুরমশাই ধীরে, অতি ধীরে আপন শয্যা ত্যাগ করে তার আশীর্বাদ ভরা হাত দুটি তিনজনের মাথার ওপরেই রাখছেন বারবার। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।